ক্লাস 8-এর পরীক্ষার আগে ফার্স্ট ইউনিট টেস্টের বাংলা মডেল কোশ্চেন সেট দেখে নাও। এই প্রশ্নগুলোই আছে আমার এই মডেল কোশ্চেন সেটে। অষ্টম শ্রেণী বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, ফুল নাম্বার দেখো রয়েছে 30, সময় 1 ঘন্টা। একে বলা হচ্ছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো দুটি। একের 1 নম্বর, বনভোজন গল্পটির লেখক হলেন, কতে আছে রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপর নারায়ণ গঙ্গোপাধ্যায়, অজিত দত্ত। বনভোজন গল্পটি লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। এরপরে 1-2, আপনি সত্তর প্রস্থান করুন এ কথা কে বলেছিলেন? আরব সেনাপতি, মূর সেনাপতি, অ্যান্টিগোনাস, রাজাপুরু। এই কথাটি বলেছিলেন দেখো আরব সেনাপতি। 1-3, রাজহাঁসের ডিম আনার দায়িত্ব কার ছিল? টেনিদার, হাবুর, ক্যাবলার, প্যালার। রাজহাঁসের ডিম আনার দায়িত্ব ছিল কিন্তু প্যালার। এরপর আসছে 2-এ, এক কথায় উত্তর দাও। দেখো প্রথম প্রশ্ন, উভয় সেনাপতি কথা হইতে লাগলো। উভয় সেনাপতি কারা? একটা আরব সেনাপতি আর একটা কী হবে? মূর সেনাপতি। 2-2, সে নির্ভীক নিষ্কারে উত্তর দিল। কে উত্তর দিয়েছিল? রাজাপুরু উত্তর দিয়েছিল। তারপরে পাঠানদের মাতৃভাষা কি? আমরা জানি পস্তু। তারপরে আসছে নেক্সট 3-এ, দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। 3-এর 1 নম্বর, মিথ্যা কথা বলতে এখনও শেখে নাই। কারা এখনও মিথ্যা কথা বলতে শেখে নাই? এটি কোন গল্পের অংশ? ভারতবাসী এখনও মিথ্যা কথা বলতে শেখে নাই, এটি চন্দ্রগুপ্ত গল্পের অংশ। নেক্সট 3-2, বিদ্যাসাগরকে লেখা পত্রটিতে মধুসূদনের জীবনে তার ভূমিকায় যে আভাস মেলে তা বিশদভাবে আলোচনা করো। পত্রটিতে বিদ্যাসাগরকে মধুসূদন পরম বন্ধু ও পথ প্রদর্শক বলেছেন। বিদ্যাসাগরের আর্থিক সাহায্য ও সাহিত্যিক পরামর্শ দানের বিষয়টি এখানে স্পষ্টভাবে কিন্তু ফুটে উঠেছে। এরপর 3-3, কথক কেন বলেছেন যেন এক পোস্ত সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন লাগিয়ে দিলুম, সেই সাহিত্য সম্মেলনের বর্ণনা দাও। উত্তর হবে দেখো, কথকের দুর্বোধ্য কথা শুনে ট্রেনের লোকেরা ফিস ফিস করছিল, যা লেখকের কাছে পোস্ত সাহিত্য সম্মেলনের মতো মনে হয়। সেই সম্মেলন শ্রোতারা লেখকের কথা বুঝতে না পেরে বিস্ময়ের সাথে নিজেদের মধ্যে আলোচনা করেছিল। এরপর আসছে আমরা নেক্সট 4-এ, বলছে দেখো 4-এর 1 নম্বর, তোতায় কোথায় যেতে চায় না? বিদ্যালয়ে, মামাবাড়িতে, নদীর পাড়ে, পিকনিকে। উত্তর হবে দেখো বিদ্যালয়ে যেতে চায় না, তাই না? 4-এ 2 নম্বর, নদীর কিনারে চুপি চুপি জল খায়। কে জল খায়? আমরা জানি যে সেটা কি? ময়ূর, তাই না? 4-এর 3, সবুজ জামা পরলে তোতা এর ডালে কি এসে বসবে? তার ডালে কিন্তু প্রজাপতি এসে বসবে। তারপরে 5-এ বলেছে পলাশের ঝোপে কবি কি দেখেছেন? পলাশের ঝোপে কবি দেখেছেন বন ময়ূরের কত্থক। 5-এর 2, চড়ুই পাখি এখান সেখান থেকে কি সংগ্রহ করে আনে? চড়ুই পাখি এখান সেখান থেকে শুকনো পাতা, খড়কুটো, ঘাসের কণা, ছোট্ট কাঠকুটো, এই সমস্ত বিষয়গুলো কিন্তু সংগ্রহ করে আনে। এবার 5-এর 3, কখন আধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব? যখন মনের মধ্যেকার অন্ধকার দূর হয় এবং নতুন করে আলো দেখার ইচ্ছে জাগে, তখনই আধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব। এরপর আসছি 6 নম্বরে, কবি কেন নিজেকে পরবাসী বলেছেন? কবি বলেছেন তিনি যেন নিজের দেশেই বাইরে থেকে আসা কেউ, কারণ আগেকার মতো সবুজ বন আর নেই, গ্রামগুলো ফাঁকা হয়ে গেছে, সব কিছু বদলে যাওয়ায় কবি একা হয়ে পড়েছেন। কারণ তার মনে একটা আবেগ ছিল, তাই না? মনে হচ্ছে যেন তার নিজের কোনো স্থায়ী ঠিকানা নেই, তাই তিনি নিজেকে পরবাসী বলেছেন। এরপর আসছে 6-এর 2, তবুও যায় না চলে কোন কবিতার অংশ? এখানে কে কোথায় চলে যায় না? আলোচ্য অংশটি তারাপদ রায়ের লেখা একটি চড়ুই পাখি কবিতার অংশ। এখানে কবিতায় বর্ণিত সেই চড়ুই পাখিটির কথা বলা হয়েছে। এ পাড়ায় ও পাড়ায় পালেদের বসেদের বাড়িতে চলে যায় না সেই চড়ুই পাখিটি। তারপর আসছে 7-এর প্রশ্ন, পথের পাঁচালী উপন্যাসের শুরুতে কোন ঋতু এবং মাসের কথা উল্লেখ আছে? শীত ঋতুর কথা এবং মাঘ মাসের কথা কিন্তু উল্লেখ আছে, তাই না? 7-এর 2, মহাভারতে অপুর সবচেয়ে প্রিয় চরিত্র কোনটি ছিল? উত্তর হবে কর্ণ। 7-এর 3, চিনিবাস ময়রা অপুদের বাড়িতে ঢোকে না কেন? অপুদের বাড়ির লোক তার কাছ থেকে কখনো কিছু কেনে না, এই কারণে চিনিবাস ময়রা তাদের বাড়িতে ঢোকে না। এবার অপুর বাবার নাম এবং মায়ের নাম কি? অপুর বাবার নাম হরিহর এবং মায়ের নাম সর্বজয়া এবং দিদির নাম দুর্গা। এবং গুরুদেব বা স্যারের নাম হচ্ছে কী ছিল? প্রসন্ন গুরু মহাশয়, তাই না? 7.5, দেখো অপুর দিদির নাম হবে দেখো দুর্গা। এরপরে আসছি 8-এ, সঠিক উত্তর নির্বাচন করতে বলছে। ভারতবর্ষ শব্দটিতে কতগুলি দল রয়েছে? এখানে দেখো রথ, বর্ষ, অর্থাৎ 4টি রয়েছে। রবীন্দ্রনাথ শব্দটিতে কতগুলি দল রয়েছে? দেখো রবীন্দ্র নাথ একসাথে, তাহলে আমাদের 4টি হয়ে যাচ্ছে। এরপর আসছি সম্মোহন শব্দটিতে কতগুলো দল আছে? মোহন, তাই তো? তার মানে আমাদের এখানে 3টি আছে। তারপর আছে রাখিয়া রাইখা রেখে, এই ক্ষেত্রে ঘটেছে কি ঘটেছে? এখানে দেখো অবিশ্রুতি ঘটেছে, অর্থাৎ রাখিয়া থেকে রাইখা, তারপর এখান থেকে আসবে রেখে, এই যে পরিবর্তন, এটাকে বলে অবিশ্রুতি। এরপর আসছি 8-এর 5, সাধু ভাষার একটি প্রধান বৈশিষ্ট্য হলো কি? সমাসবদ্ধ পদের প্রয়োগ বাহুল্য দেখা যাবে। এরপর আসছি 9-এর তুলো, এক্ষেত্রে ধ্বনি পরিবর্তনের কোন নিয়মটি লক্ষ্য করা যায়? দেখো তুলা থেকে তুলো, এক্ষেত্রে স্বরসঙ্গতির নিয়মটি লক্ষ্য করা যায়। এখানে আ ধ্বনিটি পরিবর্তিত ও ধ্বনির প্রভাবে ও
তে পরিবর্তিত হয়েছে তেতে পরিবর্তিত হয়েছে। তারপরে 9-2 দল বিশ্লেষণ করো কলকাতা ছন্দ। দেখো কলকাতা হবে কল 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 কা তা, তাই না? কল, তাহলে এখানে দেখো কল হলো, তারপরে কা তা, তাই না? তারপরে দেখো ছন্দ কে হবে ছন্দ। চলে আসছে নেক্সট প্রশ্ন, অর্থসহ বাক্যে ব্যবহার করো শূন্য কলসির আওয়াজ বেশি। উত্তর, যার সামান্য জ্ঞান বা গুণ থাকে সে বেশি জাহির করে। যেমন সামান্য কয়েকটা ইংরেজি শব্দ শিখে রাহুল যেভাবে অনর্গল ইংরেজি বলার ভান করছে তাতে মনে হচ্ছে ও যেন শূন্য কলসির আওয়াজ বেশি, ব্যাস এটাই। তারপর নেক্সট আসছে পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে, প্রবাদটি ব্যবহার করে বাক্য রচনা করে। দেখো অতিরিক্ত লোভ বা অহংকার পতনের কারণ হয়, তাই যখন রমেন হঠাৎ করে অনেক সম্পত্তির মালিক হয়ে দেমাগ দেখাতে শুরু করলো তখন মুরব্বীরা বলল পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। নেক্সট আসছে গল্প থেকে গল্পের ক্ষেত্রে ধ্বনি পরিবর্তনের কোন নিয়মটি লক্ষ্য করা যায়? দেখো গল্প থেকে গল্প থেকে গল্প হবে, যাই হোক এক্ষেত্রে অত্যন্ত লোভ নিয়মটি লক্ষ্য করা যায়, গল্প হবে। যাই হোক এখানে শব্দের শেষে থাকা অধ্বনিটি লুপ্ত হয়েছে, অন্তর্জ ধ্বনি। যাই হোক তারপর আসছে 9-6 অপনীত বলতে কী বোঝো, উদাহরণ দাও। দেখো যখন শব্দের মধ্যেকার ইকার বা উকার তার নির্দিষ্ট স্থানের আগে উচ্চারিত হয় তখন তাকে অপনীত বলে। উদাহরণ, আজি থেকে আইস ইকার পূর্বে উচ্চারিত হয়েছে, সাধু থেকে সাউধু উকারের পূর্বে উচ্চারিত হয়েছে। এই সেটটি কমপ্লিট হলো, অনেকগুলো সেট দিয়েছি, বইভিত্তিক সাজেশন আছে, অবশ্যই ফলো করো, মন দিয়ে প্রিপারেশন করো। বেস্ট অফ লাক ফর ইয়োর বেস্ট এক্সাম, আর রিভিশন করবে প্রচণ্ড পরিমাণে। হ্যাঁ, খুব ভালো থেকো।